দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা প্রবন্ধের পরবর্তী অংশ আমি আলোচনা করছি। আমি বিগত দিনে চারটে পয়েন্টের ওপর আলোচনা করেছিলাম। প্রথম পয়েন্ট ছিল যাত্রাপথের বর্ণনা, দ্বিতীয় পয়েন্ট ছিল বক্সার জেলের বিবরণ, তৃতীয় ছিল সাধুচরণের জীবন কাহিনী, চতুর্থ ছিল মুস্তাফার জীবন কাহিনী। আমি এই চারটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ মুস্তাফার জীবন কাহিনী দিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। যারা অনাথ শিশু তারা শহরের ফুটপাতে বড় হয়। অনাথ যাদের কেউ নেই তারা শহরের ফুটপাতে বড় হয়। আর পকেটমার, মস্তান এদের হাতে তাদের হাতে খড়ি হয়। অর্থাৎ যারা অনাথ শিশু, শহরের ফুটপাত যাদের আশ্রয়, তাদের হাতে খড়ি হয় পকেটমারদের সর্দার ও মস্তানদের কাছে। এইরকমই একটি বছর দশেকের সাদা ফুটফুটে ছেলে মুস্তাফা, বছর দশেক বয়স। সে একটা স্কুলে পড়তো। তার বাবা রাজমিস্ত্রির কাজ করত। তিনতলার ভাড়ার থেকে পড়ে গিয়ে তার বাবার মৃত্যু হয়। বিধবা মা আরও ভাই বোন থাকবার কারণে মুস্তাফার পড়াশোনা বন্ধ হয়ে যায়। মুস্তাফাদের বস্তিতে একজন পকেটমার সর্দার ছিল। সে টাকার লোভ দেখিয়ে মুস্তাফাকে দলে ভেড়ায় বা দলে টেনে নেয়। একদিন পকেট মারতে গিয়ে মুস্তাফা ধরা পড়ে, তার জেল হয়। পরবর্তীতে একই অপরাধের জন্য বার চারেক তার জেল হয়েছিল। জেলের মধ্যে কোনো কোনো কয়েদি তাকে জিজ্ঞাসা করেছিল স্কুলে যেতে ইচ্ছা করে কিনা। মুস্তাফা একটি ছোট্ট জবাব দিয়েছিল, ইচ্ছে করলেই কি যাওয়া যায়। আমি বিগত দিনে এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমি প্রথম যে আলোচনা করব চারটের সাথে রিলেটেড, বন্দি জীবনের চিত্র। কাদের বন্দি জীবনের চিত্র?
কয়েদিদের বন্দি জীবনের চিত্র। লেখক সুভাষ মুখোপাধ্যায় বলছেন, জেলের কয়েদিরা সাধারণত খুনি, চোর, ডাকাত, পকেটমার ইত্যাদি। চারিদিকে উঁচু প্রাচীর, আলো বাতাসের প্রবাহহীন বদ্ধ জীবন। অর্থাৎ চারিদিকে উঁচু প্রাচীরে ঘেরা, আলো বাতাস ঠিক মতো ঢুকতে পারে না, সেই রকম জায়গায় তাদের বদ্ধ জীবন। সেখানকার ভাষা না বাংলা না হিন্দি। খুঁয়ারে যেরকম ঠাসাঠাসি করে গরু থাকে, সেই রকম খুয়ারে ঠাসাঠাসি করে কোনো রকমে বাঁচা। সামান্য জায়গাতে অনেক কয়েদিরা একসাথে থাকে, জন্তু জানোয়ারের মতো বাঁচা। খুয়ারে ঠাসাঠাসি হয়ে জন্তু জানোয়ারের মতো বাঁচা। সূর্য ডোবার আগেই তাদেরকে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়। আবার রাত পোয়ালে, সকাল হলে আবার তাদেরকে ঘর থেকে বার করা হয়। সামান্যতম বেয়াদবি, সামান্যতম চালাকি করলে লাঠির বাড়ি বা বুটের লাথি তাদের কপালে জোটে। সামান্যতম বেয়াদবি করলে লাঠির বাড়ি বা বুটের লাথি তাদের ভাগ্যে জোটে। লেখক সুভাষ মুখোপাধ্যায় বন্দি জীবনের চিত্রকে আমাদের সামনে এইভাবেই আলোচনা করেছেন বা তুলে ধরেছেন। পরবর্তী হচ্ছে বহুবিধ শাস্তি। জেলের ভিতর শাস্তি বহুবিধ, নানা রকম শাস্তি আছে জেলের মধ্যে। যেমন ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই ইত্যাদি ইত্যাদি। ডিগ্রি মানে হলো নির্জন কুটুরিতে বন্দী হয়ে থাকা। ছোট ছোট ঘর, নির্জন কুটুরি, সেখানে বন্দী হয়ে থাকা। বছরে 3 বার মাপ পাওয়া যেত, একে বলা হয় মার্কা। তা ডিগ্রিটা কি বললাম? ডিগ্রি ছোট ছোট নির্জন কুটুরিতে বন্দী হয়ে থাকা। বছরে 3 বার মুক্তি পাওয়া যেত, রেহাই পাওয়া যেত, নিস্তার পাওয়া যেত। এর নাম হচ্ছে মার্কা। কর্তাদের মন জুগিয়ে না চলতে পারলে এই মার্কা কাটা যেত। জেলের সমস্ত কাজ কয়েদিদের দিয়ে করানো হতো। এই প্রসঙ্গে কম্বল ধোলাইটা বলি। সর্বাঙ্গে কম্বল জড়িয়ে লাঠি পেটাকে বলা হতো কম্বল ধোলাই। সারা শরীরে কম্বল জড়িয়ে দিয়ে লাঠির আঘাতের পর লাঠির আঘাত, একে বলা হতো কম্বল ধোলাই। আগেই বললাম যে জেলের সমস্ত কাজ কয়েদিদের দিয়ে করানো হতো। বিনা পারিশ্রমিকে কয়েদিরা
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। জেলের মধ্যে যারা সর্দার গোছের কয়েদি, জেলখানা যাদের হাতের মুঠোয়, তারা নানা রকম ফন্দি ফিকির করে পয়সা রোজগার করত। তার প্রথম পয়েন্ট আমি বললাম বন্দি জীবনের চিত্র, দ্বিতীয়ত বললাম বহুবিধ শাস্তি। পরের পয়েন্টে আসছি। লেখক সুভাষ মুখোপাধ্যায় বলেছেন জেলের মধ্যে এক ধরনের অভিজাত শ্রেণীর কয়েদি আছে। এই অভিজাত শ্রেণীর কয়েদি বলতে এই কথাটিকে তিনি ব্যঙ্গার্থে বলেছেন। ব্যঙ্গার্থে বলেছেন যে জেলের মধ্যে অভিজাত শ্রেণীর কয়েদি আছে। অভিজাত শ্রেণীর কয়েদি এরা, এই সমস্ত কয়েদিরা জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত। যেমন এদের কেউ কেউ বেবি ফুডে বিষ মিশিয়ে বিক্রি করেছে, এদের মধ্যে কেউ কেউ টাকা জাল করেছে, এদের মধ্যে কেউ কেউ ব্যাংকের লক্ষ লক্ষ টাকা লুট করেছে। এরা সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে। এরা ভদ্র পোশাকে জেলের মধ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। জেলের কর্তারা এদেরকে আপনি আজ্ঞে করে সম্বোধন করে। আর যারা চোর, ছেচর ইত্যাদি শ্রেণীর কয়েদি, তারা এদের খুব সমীহ করে চলে। অথচ চোর, ছেচর, পকেটমারদের চেয়েও এরা মারাত্মক অপরাধে অপরাধী। এদের অপরাধের মাত্রাটা মাত্রাতিরিক্ত পকেটমার, চোর, ছেচরদের চেয়ে। এরা শিক্ষিত, এরা ভদ্র, অবস্থাপন্ন ঘরের ছেলে। এরা জেনে শুনে, সজ্ঞানে, সচেতনভাবে জঘন্যতম সমাজবিরোধী কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। এরা শিক্ষিত, ভদ্র, অবস্থাপন্ন ঘরের ছেলে বলে এরা সুয়োরানির ছেলে। এবং এই সুয়োরানির ছেলে হওয়ার কারণে, ভদ্র, শিক্ষিত সুয়োরানির ছেলে হওয়ার কারণে এরা জেলের মধ্যে মান পায়, সম্মান পায়, জেলের মধ্যে মর্যাদা পায়। সেই কারণে লেখক সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে এত অপরাধে অপরাধী, জঘন্যতম অপরাধে অপরাধী, যাদের অপরাধের কোনো সীমা নেই, যারা শিশুদের বেবি ফুডে যারা বিষ মিশিয়েছে, যারা টাকা জাল করেছে, যারা ব্যাংকের লক্ষ লক্ষ টাকা লুট করেছে, জেনে শুনে, সজ্ঞানে, সচেতনভাবে এই জঘন্যতম অপরাধে এরা জড়িত। কিন্তু এরা জেলের মধ্যে সম্মান পায়, মর্যাদা পায়, সকলে এদেরকে আজ্ঞে আপনি করে। যারা জেলের কর্তা, সাধারণ কয়েদিরা এদেরকে খাতির করে, কদর করে। যেহেতু এরা শিক্ষিত, ভদ্র, যেহেতু এরা অবস্থাপন্ন ঘরের ছেলে,
যেহেতু সুয়োরানির ছেলে, সেহেতু এরা মান মর্যাদা সব কিছু পায়। সেই কারণে লেখক সুভাষ মুখোপাধ্যায় এই শ্রেণীর কয়েদিদের ব্যঙ্গার্থে বলেছেন এরা হচ্ছে অভিজাত শ্রেণীর কয়েদি। প্রথম বললাম বন্দি জীবনের চিত্র, দ্বিতীয় বললাম বহুবিধ শাস্তি, তৃতীয় বললাম অভিজাত শ্রেণীর কয়েদি। আর একটা পয়েন্ট বলবো, লাস্ট পয়েন্ট বলবো, দুয়োরানির ছেলে। এই লেখক সুভাষ মুখোপাধ্যায় বলছেন এই অভিজাত শ্রেণীর কয়েদির পাশাপাশি এক ধরনের কয়েদি আছে যারা খিদের জ্বালা সহ্য করতে না পেরে যারা লোকের পকেট মেরেছে, বা যারা জমি হারিয়ে জমিদারের পাইক বরকন্দাজের সাথে লড়াই করেছে, জমিদার জমি কেড়ে নেওয়ার ফলে জমিদার চাষিকে কৃষককে জমিতে যেতে নিষেধ করলে জমি কেড়ে নেওয়ার ফলে সেই সমস্ত চাষিরা জমিদারের পাইক বরকন্দাজের সঙ্গে লড়াই করেছে, তাদের লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। এই সমস্ত কারণের জন্য, তাদের সামান্য অপরাধের জন্য তাদের গভীরতম শাস্তি হয়েছে। এরা সবাই সাধারণ মানুষ, এরা প্রত্যেকে গরিব ঘরের মানুষ। অবস্থার বিপাকে অপরাধ করতে এরা বাধ্য হয়েছে। যেরকম মুস্তাফা, অভাবের সংসার, বিধবা মা, ভাই বোন, সে পকেট মারতে বাধ্য হয়েছে। যেরকম সাধুচরণ আমরা পেয়েছি, গল্পে পেয়েছি, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে স্থান না পেয়ে খিদের জ্বালায় যখন ছটপট করছে, কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, বাধ্য হয়ে সাধুচরণ ছিচকে চুরি করতে বাধ্য হয়েছে। এই সমস্ত অপরাধীদের লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। এরা প্রত্যেকে গরিব ঘরের, অবস্থার বিপাকে অপরাধ করতে বাধ্য হয়েছে। এরা অভিজাত শ্রেণীর কয়েদিদের মতো সুয়োরানির ছেলে নয়, গরিবের ছেলে বলে এরা দুয়োরানির ছেলে। লেখক বলেছেন যে অবস্থার বিপাকে পড়ে যারা অপরাধ করতে বাধ্য হয়েছে তারা অভিজাত শ্রেণীর কয়েদিদের মতো কেউ সুয়োরানির ছেলে নয়, গরিবের ছেলে বলে তারা দুয়োরানির ছেলে। আমরা সুয়োরানি দুয়োরানির গল্প আমরা জানি, পড়েছি। তাহলে অভিজাত শ্রেণীর কয়েদিরা হচ্ছে সুয়োরানির ছেলে, আর যারা খিদের জ্বালা সহ্য করতে না পেরে পকেট মারতে বাধ্য হয়েছে বা জমি হারিয়ে জমিদারের লেটেলদের সঙ্গে লাঠালাঠিতে জড়িয়ে পড়েছে, তারা সকলে গরিব ঘরের ছেলে। অবস্থার বিপাকে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। তারা অভিজাত শ্রেণীর কয়েদির মতো সুয়োরানির ছেলে নয়, তারা সাধারণ ঘরের ছেলে বলে তারা দুয়োরানির ছেলে। তাহলে আমি প্রথম পয়েন্ট আলোচনা করেছিলাম যাত্রাপথের বর্ণনা, দ্বিতীয় পয়েন্ট ছিল বক্সার জেলের বর্ণনা, তৃতীয় পয়েন্ট ছিল সাধুচরণের জীবন কাহিনী, চতুর্থ পয়েন্ট ছিল মুস্তাফার জীবন কাহিনী,
পঞ্চম পয়েন্ট বন্দি জীবনের চিত্র। ষষ্ঠ পয়েন্ট শাস্তি বহুবিধ শাস্তি। সপ্তম পয়েন্ট অভিজাত শ্রেণীর কয়েদি। অষ্টম পয়েন্ট দুয়োরানির ছেলে। এই যেভাবে আমি ব্যাখ্যা করলাম এইভাবে পড়লে, এইভাবে যদি পরীক্ষাতে আসে তোমরা লিখে দেবে। আর একটা পয়েন্ট আছে, আলোচনার আছে, যে গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে সাধুচরণের ছেলে নিঘাত বিষে ডাকাত হবে। আমি সাধুচরণের জীবন কাহিনী আমি আলোচনা করেছিলাম বিগত দিনে, যেখানে শেষ করেছিলাম তার সাথে এই লাইনটা যোগ করে দিতে হবে যে গায়ের লোকেরা ঠাট্টা করে বলে সাধুচরণের ছেলে বিষে বাপের মতো কি হবে, সাধুচরণের ছেলে বিষে ডাকাত হবে। এই লাইনটা যোগ করে দিতে হবে। বড় হলে সাধুচরণের বেটা নিঘাত বিষে ডাকাত হবে, এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। যাক, মেঘের গায়ে জেলখানা আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।